ক্যামেরার পেছনের গল্পটাই কিন্তু সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা তেমন গোছানো থাকে না, যেমনটা সব সময় আমরা ক্যামেরার সামনে দেখাই। আসসালামু আলাইকুম, আমি নুসরাত নীলা, বিডি ব্লগার নুসরাত নীলা চ্যানেল থেকে আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। হেল্পিং হ্যান্ড থাকা সত্ত্বেও এমন ছোট বাচ্চাদের নিয়ে কিন্তু কাজ করা খুব একটা সহজ হয় না। গতকাল রাতে দোকানের কিছু মালামাল নিয়ে এসেছিল, তো সেখানে ককশিট পেয়ে আমার ছেলে ঘুম থেকে উঠে ককশিটগুলো ছিঁড়ে পুরো বাসা একাকার করেছে। ফ্রিজ পরিষ্কার করতে এসেছি, ককশিটগুলো ঝাড়ু দিয়ে এক সাইডে সরিয়ে তারপর ফ্রিজের মালামালগুলো নামাবো। বাচ্চাদের এই দুষ্টুমিগুলো মেনে নিতে পারলেই কিন্তু জীবন অনেকটা সহজ হয়ে যায়। এমন অনেকেই আছেন যে বাচ্চাদের অল্প দুষ্টামিও সহ্য করতে পারে না। তাসবি যখন অনেক দুষ্টুমি করে আমি নিজেও কিন্তু মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই, তবে মনে মনে নিজেকে বুঝাই, মোটিভেট করি যে আর একটু বড় হলে তো এই দুষ্টুমিটা সে করবে না। তখন এই সময়গুলোই হয়তো আমি অনেক মিস করব, নিজেকে এভাবেই মোটিভেট করি। আসলে কিছুই করার নেই। ফ্রিজটা একেবারে ভর্তি, কিন্তু এতটাই অগোছালো হয়ে আছে যে দেখতেও ভালো লাগছে না। আর তাছাড়া এখন পরিষ্কারও করতে হবে। তাসবির বাবা, চাচু এখন কেউই বাসায় নেই, রান্না বান্নার ঝামেলা আমার একটু কম। এখন যদি পরিষ্কার না করি পরবর্তীতে আমার পরিষ্কার করাটা একটু কষ্ট হয়ে যাবে। সবগুলো মালামাল বের করছিলাম, এক হাত দিয়ে বের করতে করতে মনে হলো যে এক হাত দিয়ে কাজ করে পোষাবে না। ফোনটা সাইডে সরিয়ে রেখে আমি আর আমার হেল্পিং হ্যান্ড তাড়াতাড়ি করে বের করলাম। বড় হচ্ছে আর একটু একটু করে কিন্তু ওর দুষ্টামি আরো বাড়ছে। যে কোনো কাজ যখন করতে আসি তখন ও একদম আমার আগে আগে থাকে, মনে হয় যে আমার কাজটা ওই করে দিবে। ফ্রিজ থেকে সবগুলো মালামাল বের করে সাদা পানি দিয়ে ফ্রিজটা আমি বেশ কয়েকবার মুছে নিয়েছি। এখন পানিতে একটা লেবু কেটে লেবুর রস নিয়েছি আর দিয়েছি অল্প কিছুটা শ্যাম্পু। রস নিংড়ে আমি কিন্তু খোসাগুলো ফেলে দেইনি। ফ্রিজের সাইডে যে রাবারগুলো থাকে, দেখা যায় রাবারগুলো অনেক সময় কালচে হয়ে থাকে। পানিতে ভেজানো এই লেবুর খোসাটা দিয়ে রাবারে ঘষা দিলেই কিন্তু রাবারটা একদম পরিষ্কার হয়ে যায়, কোনো ধরনের কালচে দাগ থাকে না। লেবুর রস আর শ্যাম্পু মিশানো পানিটা দিয়ে আমি ফ্রিজটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর নর্মাল পানি দিয়ে 2 বার মুছে পরিষ্কার করেছি। এই পানিটা দিয়ে ফ্রিজ পরিষ্কার করলে ফ্রিজে কোনো ধরনের বাজে গন্ধ থাকবে না। তো ফ্রিজটাকে আমি খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি আমার নিজের মতো করে। দুধ যেহেতু প্রতিদিনই লাগে, দুধের বোতলগুলোর উপরে আর কোনো কিছু রাখিনি। গরু আর মহিষের মাংসের বেশ অনেকগুলো প্যাকেট ছিল, তো এগুলো আমি বড় শপিং ব্যাগ ঢুকিয়ে রেখেছি, খুঁজে পেতে সুবিধা হবে। আর পায়ের নল্লির হাড় ছিল, এগুলো এমনিতেই প্যাকেট প্যাকেট করে রেখেছি। এই তো ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজের উপরের সাইডটা আমার মতো করে একটু গুছিয়ে রেখেছি। মনে হচ্ছে অনেক বড় একটা কাজ শেষ করেছি। আর দুপুরে রান্না বান্না একটু সহজ করার জন্যই ডাল বসিয়ে দিয়েছিলাম। এখন সজনে কেটে দিয়ে দিলাম। এই গরমে বেশ কয়েকদিন আম ডাল খেয়েছি, তবে সজনে আমার খাওয়া হয়নি। এই তো আজকে রান্না করে ফেললাম সজনের ডাল। ডালের বাগার কে কিভাবে দেয় আমি জানি না, তবে আমি বাগারে শুকনা মরিচটা ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। আর মাছ দিয়ে চাল কুমড়া রান্না করব, তো চাল কুমড়াগুলোকে একটু মোটা করে কেটে আমি একটু ভেজে নিচ্ছি। এইভাবে রান্না করলেই সবাই পছন্দ করে। ডালে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন দিয়ে দিলাম বাগারের সাথে। কাঁচামরিচ শুকনা মরিচ দুইটাই কিন্তু ডালের টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয়। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আমার সাথেই আছেন, প্লিজ সবাই একটি লাইক দিবেন। আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটিকে আরো অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা নতুন আছেন আমার ব্লগটি দেখতে দেখতে যদি কোনো কিছু ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর রান্না করতে করতে আমার বিদ্যুৎ মামা টাটা বাই বাই বলে চলে গিয়েছে। কি আর করা, রান্না তো আর থামিয়ে রাখা যাবে না। অল্প আলোতেই মশলা কষিয়ে চাল কুমড়া আর ট্যাংরা মাছ দিয়ে দিলাম। যেহেতু চাল কুমড়া ভাজার সময়ই 70% সিদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট 5 মিনিট রান্না করলেই আমার তরকারিটা হয়ে যাবে। রান্নাবান্না শেষ করে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর আমার মনের মতো যদি পরিষ্কার না করি আমার এত অস্বস্তি লাগে। আর প্রতিদিনই রান্না শেষ হওয়ার পর মাটির হাঁড়িটা চুলার উপর দিয়ে রাখি, একটু পোড়া পোড়া হলে হয়তো ভালো হবে। রান্নাবান্না শেষ করে গোসলে যাওয়ার আগে ভাবলাম ওয়াশরুমে আমি একটা হ্যাঙ্গিং সেলফ ইউজ করি, এটা আজকে পরিষ্কার করব। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বেসিন এরিয়াতে জায়গা খুব একটা থাকে না, এটা আমরা কম বেশি সবাই জানি। প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য ওয়াশরুমের একটা সাইডে, যে সাইডটাতে পানি যায় না, ওই সাইডটাতেই আমি এই সেলফটা সেট করেছি।
ওই সাইডটাতে পানি যায় না, তবে ওই সাইডটা ভিজানোটাও কিন্তু বেশ কষ্টের। হ্যান্ড শাওয়ার দিয়ে অনেক সময় নিয়ে উপর পর্যন্ত ভিজিয়েছিলাম, না হলে ভালোভাবে পরিষ্কার করতে পারবো না। হাঁড়ি পাতিল মাজার জন্য যে তারজালিগুলো আমরা ব্যবহার করি সেগুলোই একটা নিয়েছি, আর নিয়েছি ভীম লিকুইড। ভীম সাবান দিয়ে এই এরিয়াগুলো ভালোভাবে পরিষ্কার করা যায় না, ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করলে একদম ঝকঝকে তকতকে হয়ে যায়, আর সময়ও কিন্তু অনেক কম লাগে। ঘষা মাজা শেষ করে আবারও হ্যান্ড শাওয়ার দিয়ে ধুয়ে নিচ্ছি। ওয়াশরুমের ভিতরেই কিন্তু তারপরেও কিন্তু বেশ ময়লা হয়েছিল। রমজানের আগে এটা আমি পরিষ্কার করে অর্গানাইজ করে রেখেছিলাম। এখন শুকনা কাপড় দিয়ে হ্যাঙ্গিং সেলফ সহ এই দেওয়ালটা ভালোভাবে মুছে নিয়েছিলাম। এর আগে সেলফের তাকগুলোতে আমি শক্ত কাগজ সাইজ মতো কেটে দিয়ে রেখেছিলাম, আজকে ওয়াল ক্লথ কেটে তারপর দিয়েছি। কেন জানি মনে হয়েছিল কাগজ থেকে ক্লথটাই বেটার হবে। যাই হোক, পরিষ্কার করা যেহেতু শেষ, এখন জিনিসপত্রগুলো সেট করে রেখে দিব। আর এই কর্নারটাকে একটু অর্গানাইজ করব। যেগুলো একটু বড় কিংবা লম্বা সাইজের এগুলো আমি উপরের তাকে রেখেছি। তাসবির বডি ওয়াশ, আমাদের বডি ওয়াশ, শ্যাম্পু, আর সৌন্দর্যের জন্য ছোট্ট একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিলাম। যেই জায়গায় হোক আর যেমনই হোক একটু অর্গানাইজ করে রাখলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে, মনের মধ্যেও একটা প্রশান্তি পাওয়া যায়। দ্বিতীয় তাকে রেখেছিলাম এক্সট্রা একটা সাবান, সার্ফ এক্সেল, তাসবির শ্যাম্পু, সেভলন, আর আমার একটা কন্ডিশনার। নিচের তাকে রেখেছিলাম কাপড় ধোয়ার ডিটারজেন্টের কৌটা, আর ছোট্ট একটা গ্লাসে পাদের কিছু ব্রাশ রেখেছিলাম। এগুলো চিরুনি পরিষ্কার কিংবা বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা যায়, এগুলো আমি রেখে দিই দুই একটা। সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিলাম ওডোনিল। আমার হ্যাঙ্গিং সেলফ অর্গানাইজেশন, তাছাড়া ওভারঅল মিলিয়ে ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।